ব্যর্থতা কিংবা হতাশা দিয়ে শুরু হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সূচনা পর্বটি। আমরা যদি ঠিক এরকম একটি উপসংহারে পৌঁছি তাহলে কি খুব বেশি ভুল বলা হবে দর্শক? ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষ করে দুই প্রধানমন্ত্রী একসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন। ফলে দুই শীর্ষ নেতার মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনার আউটকামটা কি, আদৌ আমাদের যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণের ধারে কাছে কোনো কিছু পৌঁছেছে কিনা সে বিষয়টি আমরা মোটামুটি জেনে গেছি। এবং জেনে গেছি বলেই আমরা এরকম একটি উপসংহারে পৌঁছতে পারি যে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সূচনা পর্বটি শুরু হয়েছে আসলে ব্যর্থতা দিয়ে। কেন বলতে চাইছি ব্যর্থতা দিয়ে? মালয়েশিয়ার সঙ্গে আমাদের অনেক কিছুই চাওয়া পাওয়ার আছে, কিন্তু আমাদের একেবারে প্রেসিং ইস্যু যদি বলি, মূল ইস্যু যদি বলি, সেটি কি? সেটি হচ্ছে বন্ধ হয়ে থাকা মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের শ্রমিকদের জন্য খোলার ব্যবস্থা করা। আপনারা জানেন যে 2024 সালের 31শে মে থেকে মালয়েশিয়া সরকার সে দেশে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ স্থগিত করে রেখেছে। কেন স্থগিত করে রেখেছে? কারণ বাংলাদেশ থেকে যারা লোক পাঠায় রিক্রুটিং এজেন্সিগুলো, আদম ব্যবসায়ীগুলো কিংবা অন্যান্য যারা আছে, তারা নানা ধরনের অনিয়ম, অন্যায়, দুর্নীতি, শ্রমিক শোষণ এমন একটি পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত করে দিতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার প্রথম বিদেশ সফরের জায়গা হিসাবে, ভেন্যু হিসাবে, দেশ হিসাবে মালয়েশিয়াকে বেছে নেন, তখন সরকারের পক্ষ থেকেও এটি আশা করা হয়েছিল। বাংলাদেশের পত্রপত্রিকায় এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তারেক রহমান আসলে এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তুলে ধরবেন আনোয়ার ইব্রাহিমের কাছে। এখন তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিমের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে এই বিষয়টি থেকে একটা ইতিবাচক ফলাফল আসতে পারে, এরকম একটা ধারণা অনেকেই করেছেন। কেন করেছেন তারও কিন্তু একটা যৌক্তিক কারণ আছে। তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, সর্বপ্রথম যে বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছিলেন সেটি ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম তার দেশ সফরের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। ইন্ডিয়া কিংবা চায়না তারা তারও পরে তাকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যদিও তার এই মালয়েশিয়া সফরের সঙ্গে তারেক রহমান ইন্ডিয়া আগে যাবেন না চীন আগে যাবেন এই সব অনেক ইস্যুকে জড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু এটিও তো সত্য যে আনোয়ার ইব্রাহিম প্রথম তাকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রথম তাকে আমন্ত্রণ জানিয়েছেন। ফলে প্রথম যিনি আমন্ত্রণ জানিয়েছেন সেই দেশটিতে তারেক রহমান প্রথম গিয়েছেন, সেই দেশ দিয়ে তার বিদেশ সফর শুরু হয়েছে। সেটি শুভনও বটে, স্বাভাবিকও বটে। আমি এটি নিয়ে আর অন্য কোনো আলোচনায় যেতে চাই না। তবে এই জায়গায় দর্শক আপনাদের আরেকটা খুব মজাদার আরেকটি তথ্য একটু যোগ করে দেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, তার সঙ্গে দেখা করতে প্রথম যে বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বাংলাদেশে এসেছিলেন সেটিও কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অনেকে আবার দুষ্টমি করে বলে থাকে যে তারেক রহমান তো হচ্ছে আসলে ডক্টর ইউনূসের সরকারেরই এক্সটেনশন, ফলে ডক্টর ইউনূস যা যা করেছেন বা ডক্টর ইউনূস যা যা করতে চেয়েছেন তারেক রহমান তাই করছেন। ফলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম এসে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকেও প্রথম ফোন করে অভিনন্দন জানিয়েছেন, প্রথম আমন্ত্রণ জানিয়েছেন এবং তারেক রহমান প্রথম মালয়েশিয়ায় সফরে গেছেন। যাই হোক, এগুলো কোনোটাই আমি অন্যভাবে নিতে চাই না, খুব স্বাভাবিকভাবে নিতে চাই। কিন্তু মূল আলোচনাটা হচ্ছে মালয়েশিয়ায় যে শ্রমিক নিয়োগ বন্ধ আছে, যেটি ওপেন করার চেষ্টা করবার কথা বা তারেক রহমান চেষ্টা করবেন, এরকম একটি প্রত্যাশা তৈরি হয়েছিল। আমরা এর মাঝখানে জানি যে মালয়েশিয়া নতুন করে তাদের একটি শিল্পনীতি ঘোষণা করেছে এবং যে শিল্পনীতির আওতায় তারা আরও অধিক সংখ্যক লোক নিয়োগ করবে সামনের দিনগুলোতে। ফলে সেখানে একটা নতুন সম্ভাবনারও একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই সম্ভাবনার জায়গাটা আমরা কাজে লাগাতে পারলাম কি পারলাম না সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখন পর্যন্ত যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা আসলে মালয়েশিয়ায় সেই সুযোগটি কাজে লাগাতে পারছি না। নানা তথ্য থেকে বলা হয় যে মালয়েশিয়ায় প্রায় 10 লাখের মতো বা 10 লাখেরও বেশি বৈধ মিলিয়ে বাংলাদেশিরা সেখানে
কাজ করে। আর বিপুল সংখ্যক ছাত্ররা এখন মালয়েশিয়ায় পড়তে যায়। মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটা খুবই অ্যাট্রাকটিভ একটা স্পট হয়ে উঠেছে। যাই হোক, আমরা যদি দুই নেতার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিমের যে যৌথ সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনটার যে বক্তব্যগুলো এসেছে সেদিকে তাকে আমরা দেখি যে হ্যাঁ, তারেক রহমান বলেছেন যে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশের এই যে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়টিকে কনসিডার করা যায় কিনা, এমনকি বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের আওতাটা আরও বেশি সংখ্যক লোক নিয়োগ করা যায় কিনা সেটি তিনি অনুরোধ করেছেন। এবং একই সঙ্গে তিনি যারা ইরেগুলার লেবার সেখানে আছেন, মানে অবৈধভাবে যারা আছেন, তাদেরকে বৈধতা দেওয়া যায় কিনা সেই বিষয় নিয়েও তিনি বিষয়টি উত্থাপন করেছেন এবং কনসিডার করার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন। গুড, সেটি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব, তিনি সেই দায়িত্বটি পালন করেছেন। কিন্তু আমরা রেসপন্সটা কি পেলাম? একই সংবাদ সম্মেলনে তারেক রহমানকে পাশে বসিয়ে রেখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমি সেখান থেকে জাস্ট একটা অংশ আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। সেটা আমি bdnews24.com থেকে আমি নিয়েছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের শ্রমিক দরকার। একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের অবশ্যই শ্রমিক এবং তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে হবে। তিনি ক্যাটাগরিক্যালি পরিষ্কার করে দিচ্ছেন যে আমাদের শ্রমিক দরকার, দ্যাটস ট্রু, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যে শ্রমিকদেরকে নিয়োগ দেব তাদের এবং তাদের পরিবারের যে কল্যাণ যাতে এনশিওর করে, যে নিশ্চিত করে, সেটি হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ক্রমাগত শোষণ, দুর্ব্যবহার এবং কেবল ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসাবে ব্যবহার কোনোভাবেই সহ্য করা যায় না। অর্থাৎ তারা যে বাংলাদেশকে বিবেচনায় রাখছে না, সেটি সরাসরি হয়তো তারেক রহমানের সঙ্গে 1-to-1 বৈঠকে হয়তো সেটি তারা বলেছেন, কিন্তু পাবলিকলি তারা সেটি হয়তো বলতে চাননি যে না, তোমাদের দেশ থেকে আমরা এখন আর শ্রমিক নিব না। কিন্তু তার এই বক্তব্য থেকে এটা কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তারা আসলে বাংলাদেশকে কনসিডারেশনে রাখছে না। কারণ তারা এই যেই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রমিক নিয়োগ বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই অভিযোগগুলোর আসলে কোনো ফয়সালা হয়েছে হয়নি সেই বিষয়গুলো আমাদেরও তো জানা, সেই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে। যেহেতু নানা রকমের অনিয়ম, দুর্নীতি, দুর্ব্যবহার, শ্রমিকদেরকে ইউটিলাইজ করা, তাদেরকে শোষণ করা, তাদেরকে প্রতারিত করা, এইসব অভিযোগের ভিত্তিতেই কারণেই শ্রমিক নিয়োগ মালয়েশিয়া সরকার বন্ধ করেছিল। তাহলে গত কয়েক বছরে 2024, 25, 26 ডক্টর ইউনূসের সরকার সেগুলো কি করেছিলেন? ডক্টর ইউনূসের ব্যক্তিগত বন্ধু আনোয়ার ইব্রাহিম, তিনি তার বন্ধুর সঙ্গে এই বিষয়টি কেন ফয়সালা করতে পারলেন না? তারেক রহমানকে দাওয়াত করে সবার আগে তার দেশে নিয়ে গিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তাহলে এই যে তাদের এই সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু তারা আনোয়ার ইব্রাহিমকে আশ্বস্ত করতে পারেনি, মালয়েশিয়ান প্রশাসনকে আশ্বস্ত করতে পারেনি যে আমাদের সরকার, আমরা নতুন দায়িত্ব নিয়েছি, আমরা এই বিষয়গুলোকে দেখব এবং এই বিষয়গুলোকে ফয়সালা করব। সেটি হয়নি। ফলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্পষ্টই তারেক রহমানকে পাশে বসেই বলেছেন যে তিনি যে দ্বিপাক্ষিক বৈঠকে বা 1-to-1 বৈঠকে তারেক রহমান যে অ্যাটিটিউড দেখিয়েছেন, আমি তার প্রশংসা করি। কিন্তু এই যে এই বিষয়গুলোর যে মানে ক্রমাগত শ্রমিক শোষণ, দুর্ব্যবহার, ব্যক্তিগত লাভের হাতিয়ার হিসাবে ব্যবহার করা, এগুলো সহ্য করা যায় না। এই বিষয়টা তিনি কনভিন্স হতে পারেননি, কিংবা তারেক রহমান তাকে কনভিন্স করতে পারেননি যে তার সরকার এই ব্যবস্থাগুলো নেবেন। ফলে মালয়েশিয়ার শ্রমিক বাজার বন্ধ, শ্রমিক বাজার খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, আশ্বাসও আমরা পাইনি। অন্তত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে যেসব কথাবার্তাগুলো বলেছেন, সেখানে তিনি এমন কোনো আভাস ইঙ্গিতও দেননি যে তিনি এটি কনসিডারেশনে রেখেছেন বা বিবেচনায় রেখেছেন। ফলে প্রথম বিদেশ সফরে প্রথম কোনো বিদেশি রাষ্ট্র প্রধানের সঙ্গে, সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের যে দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠক থেকে আসলে বাংলাদেশের যে চাওয়া ছিল, বাংলাদেশের যে পাওয়ার ছিল, সেই বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি, কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে আমরা বিশ্লেষণের ধরেই নিতে পারি যে আসলে সেখানে আমাদের এই বৈঠকটি আসলে এক ধরনের ফ্রাস্ট্রেশন দিয়েই শেষ হয়েছে, এক ধরনের হতাশা দিয়ে শেষ হয়েছে, ব্যর্থতা দিয়ে শেষ হয়েছে। তারেক রহমান এখন এখান থেকে চীন যাবেন।
চীনের বিষয়গুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো, কিন্তু শুরুটা যে ভালো হলো না সেটি তো নিশ্চিতভাবেই বলা যায়।